জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার সুযোগ। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আগামী কিছু মাসের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই ঢুকতে হবে। ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে স্ব বিশ্ববিদ্যালয় তারাই আসলে নির্ধারণ করতে পারবে। 1-2 মাসের মধ্যে ইশতেহার ঘোষণা করে নির্বাচনটাও করা সম্ভব। চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা গাড়ি উঠছে নিলামে। তালিকায় সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার সহ 90 গাড়ি। ট্রাম্পের শুল্ক নীতির হুমকিতে শঙ্কায় কানাডা, মেক্সিকো সহ গোটা ইউরোপ। বিশ্বব্যাপী বাড়বে পণ্যের দাম। শুভ সকাল। এখন সকালের পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন, ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠনের দাবি শিগগিরই ক্যাম্পাসগুলোতে হোক ছাত্র সংসদ নির্বাচন। অন্যদিকে ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের দাবি নির্বাচন দেরি হলেও আগে দরকার সংস্কার। তাতে ডাকসু জাকসু আয়োজন নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর এসব মতপার্থক্য নিরসনের পর নির্বাচন দেওয়ার পরামর্শ সাবেক ছাত্রনেতাদের। বিস্তারিত থাকছে সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। স্বাধীনতার পর দেশের সবচেয়ে বেশি 9 বার ছাত্র সংসদ নির্বাচন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয় সর্বোচ্চ 7 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়। পরিসংখ্যানে আরও পিছিয়ে বাকি বিশ্ববিদ্যালয়গুলো। 50ঊর্ধ্ব বাংলাদেশে এত কম ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কারণ কি? ইতিহাস বলে এসব বিশ্ববিদ্যালয়ে একটু ছাড়া বাকি সব নির্বাচন হয়েছিল বিংশ শতাব্দীতে। দেড় যুগ পর 2019-এ ডাকসু নির্বাচন হলেও সেটি নিয়েও রয়েছে বিতর্ক। একবিংশ শতাব্দীতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার মূল কারণ দলীয় লেজুরবৃত্তি ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা। ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান হওয়ার পর এসব অনিয়ম কাটিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে ক্যাম্পাসগুলোতে। ছাত্র সংগঠনগুলো এটিকে গণতন্ত্র চর্চার বড় ক্ষেত্র হিসেবে দেখছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের কাজ দৃশ্যমান হলেও 2019 সালের পর এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি একটি ডাকসু নির্বাচন। 24-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের মাঝে জোরালো দাবি উঠেছে শুধুমাত্র ডাকসু নয়, সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে দ্রুত সময়ের মধ্যে। সত্যিকার অর্থে আমরা যে গণতন্ত্রের কথা বলি, সেই গণতন্ত্রের যে আসল সৌন্দর্য সেটি কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের থেকে যদি নেতৃত্ব বের করে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। ডাকসু নির্বাচনটা যদি 2 মাস 4 মাস পরেও হয়, নির্বাচনটা এমনভাবে করা উচিত যাতে করে যখন ডাকসু আসবে তখন যেন অন্য প্রতিটি শিক্ষা অঙ্গনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনে হয় যে হ্যাঁ, ছাত্র সংসদ একটা কার্যকরী জিনিস। মেরুদণ্ড সোজা রেখে ডাকসুর রোডম্যাপ চাই। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মনে করছেন ফেব্রুয়ারির মধ্যেই সম্ভব ডাকসু সহ ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একদম উপজেলা পর্যায়ে যদি আমরা ছাত্র সংসদ নির্বাচন দিতে পারি, সেক্ষেত্রে সারা দেশে একটা নেতৃত্ব উঠে আসবে। তারা আগামী দিনে দেশ পরিচালনা করবেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন দিতে হবে, পরবর্তীতে এবং ফেব্রুয়ারি শুধু ডাকসু না, প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে আমূল পরিবর্তন আনতে হবে। সরকারের পক্ষ থেকে একটা কর্ম দিক নির্দেশনা থাকলে আমার মনে হয় যে এটা 3-4 মাসের মধ্যেই সবগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। এবং আসলে তো আমাদের আগামী কিছু মাসের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই ঢুকতে হবে। এটা কেন না ছাত্র সংসদ নির্বাচন দিয়ে সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ঢুকি। ছাত্র শিবির দ্রুত নির্বাচনের আয়োজনের পক্ষে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই সম্ভব। কোনো ছাত্র সংগঠনের প্রস্তুতি নিতে হবে, এই কারণে সময় দিতে হবে, এটা একটা অযৌক্তিক বিষয়। এখানে প্রস্তুতির তো তেমন কিছুই নেই। ফাইন্যান্সিয়াল একটা এঙ্গেজমেন্ট আছে, সারা পৃথিবীর এঙ্গেজমেন্ট আছে, সারা রাষ্ট্রের এঙ্গেজমেন্ট আছে, এমন কোনো ফাংশন না। নীতিমালা সংশোধন করতে সর্বোচ্চ 1 মাস লাগতে পারে, আর 1-2 মাসের মধ্যে ইশতেহার ঘোষণা করে নির্বাচনটাও করা সম্ভব, পসিবল। তবে ছাত্র সংসদ নির্বাচনের চিন্তাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজনীয় সংস্কার করেই হোক নির্বাচন। আগামী মাস বা তারপরের মাস বা 2 থেকে 3 মাস এরকম যাবতীয় যে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম আমরা বেঁধে দিতে পারিনি। এটি ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে স্ব বিশ্ববিদ্যালয় তারাই আসলে নির্ধারণ করতে পারবে। কিন্তু সংস্কারের বিষয়গুলো যেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়
অত্যন্ত যুক্তিক সহকারে সংস্কার করে সেই বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত জানিয়ে দিব বলে আমরা প্রত্যাশা রাখছি। মতপার্থক্য নিরসন করে নির্বাচন দেওয়ার পরামর্শ সাবেক ছাত্র নেতাদের। নেতা নির্বাচনের একটা প্রক্রিয়া সম্পর্কে ধারণা হলো, একটা নেতৃত্ব গড়ে উঠলো। আমরা তো অনেক সময় বলি না, ডাকসুর ভিপিজিএস কতজন এসছে যারা জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখেছে। সো এটার মধ্যে তো নেতৃত্বের বিকাশের সম্ভাবনা থাকে। বড় দুটো গ্রুপের মধ্যেই মতপার্থক্য আছে, এটা নিরসন করলেই ভালো। ছাত্র সংগঠনগুলোর চাওয়া পাওয়ার ভিড়ে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের অধিকার কতটা ফিরে পায় সেটি এখন দেখার বিষয়। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ফেলে রাখা গাড়ি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এতে টনক নড়েছে আমদানিকারকদের। শুল্ক কর দিয়ে ইতিমধ্যে অনেকেই গাড়ি ডেলিভারি দিয়েছেন, অনেকে আবেদন করেছেন কাস্টম হাউসে। তালিকায় আছে সাবেক এমপিদের আমদানি করা 30টি ল্যান্ড ক্রুজার সহ 90টি গাড়ি, যা চলতি মাসের তৃতীয় সপ্তাহে উঠবে নিলামে। বিস্তারিত থাকছে হাজেরা শিউলের প্রতিবেদনে। শোরুমে গাড়ি রাখার খরচ বেশি হওয়ায় অনেকেই আমদানির পর বিক্রি না হওয়া পর্যন্ত বন্দরের শেডেই ফেলে রাখেন। চট্টগ্রাম বন্দরকে গাড়ির গুদাম হিসেবে ব্যবহারের এই অভিযোগ দীর্ঘদিনের। মামলা জটিলতা সহ নানা কারণে এসব গাড়ি নিলামে ওঠে না যথাসময়ে। এতে বন্দরের শেডে জায়গার অপচয় শুধু নয়, আটকে যায় সরকারের রাজস্ব। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের কারশেড পরিদর্শন করে পরিস্থিতির উন্নতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। নতুন কারশেডে পড়ে থাকা গাড়ি খালাস কিংবা নিলামে তুলতে 31শে জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। এই অপশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে, তো আমি মনে করি ঠিক আছে, আমি অতটুকু সময় দিতে রাজি আছি। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে আমি বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। এরপরই শুরু হয় নিলামের তোড়জোড়। খবর পেয়ে তৎপর আমদানিকারকরাও। এরই মধ্যে 13টি গাড়ি শুল্ক কর দিয়ে ডেলিভারি নিতে চট্টগ্রাম কাস্টমস হাউসে আবেদন করেছেন আমদানিকারকরা। এছাড়া বিলুপ্ত সংসদের এমপিদের আমদানি করা 45টি বিলাসবহুল গাড়ির মধ্যে একটি গাড়ি শুল্ক দিয়ে সম্প্রতি ডেলিভারি নিয়ে গেছেন গত নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত এক এমপি। তবে নোটিশের পরও কোনো সাড়া নেই বাকিদের। এ অবস্থায় ভিত্তিমূল্য নির্ধারণের পর জানুয়ারি মাসেই নতুন শেডে থাকা বাকি 90টি গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া চলছে। সকল গাড়িগুলাই আমাদের ইনভেন্টরি কার্যক্রম, যেহেতু 70টা গাড়ির ইনভেন্টরি কার্যক্রম শেষ হয়েছে, এগুলো আমরা দ্রুত ভ্যালুর জন্য শুল্কায়ন গ্রুপে পাঠাবো। সেখান থেকে ভ্যালু আসার পরে আমরা এগুলো অকশনের মাধ্যমে নিলামে তুলে দেব। বিডারদের অভিযোগ, আমদানিকারকদের রিট নিষ্পত্তিতে কাস্টমস হাউসের আইন শাখা নিষ্ক্রিয়। ফলে বিপুল ব্যয়ে আমদানি করা গাড়ি সহ অনেক পণ্যই বন্দরের শেডে বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। মামলা তো কাস্টমের বিরুদ্ধে, তো কাস্টমের আইন শাখা আছে, কাস্টমের ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে। উনি গিয়ে এটা ফলো আপ যদি করতো, হয় আমদানিকারককে দেবে, না হয় বিডারদেরকে দেবে। মোটামুটি রাজস্ব সরকার পাবেই। কর্তৃপক্ষ কী করে, এই লটের এগেনস্টে মামলা আসছে, বাস এই মামলা আসছে বলে 10 বছর 15 বছর পরে আছে, কোনো ধরনের ওদের অ্যাক্টিভিটিস নেই। নিলাম কার্যক্রম আরও গতিশীল করতে এই সংক্রান্ত আইন ও প্রক্রিয়া সহজ করার আহ্বান সিএনডিএফ এজেন্টদের। নিলামের যে পদ্ধতিটা, যে আইন, সেটাকে আরও সহজীকরণ করা প্রয়োজন। একটা গাড়ির দাম ছিল 1 কোটি টাকা, পড়ে থাকতে থাকতে এটা এখন 20 লাখ টাকায় বিক্রি করতে হবে, কিন্তু ওই আইনের কারণে সেটা অ্যালাউ করতে পারছে না কাস্টমস কর্তৃপক্ষ। তো এইসব কারণে কিন্তু পড়ে থাকছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি যে কেউ গাড়ির অনলাইন নিলামে অংশ নিতে পারবেন। এজন্য জমা দিতে হবে টিআইএন, এনআইডি ও আয়কর সনদ। তবে অনলাইনের পাশাপাশি পে অর্ডারের কপি টেন্ডার বাক্সে জমা দিতে হবে। যদিও ভালো সাড়া পেতে অনলাইনের পাশাপাশি ম্যানুয়ালি নিলামের দাবি বিডারদের। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। 5 বছরেও শেষ হয়নি ভূমি অধিগ্রহণ, বাতিল হয়েছে একের পর এক দরপত্র। এতে করে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের 4 লেন সম্প্রসারণের 29 কিলোমিটার সড়কের কাজ শুরুই হয়নি। উন্নয়ন কাজ আটকে থাকায় নাজেহাল সড়কে প্রতিনিয়ত ভোগান্তির শিকার এই পথে চলাচলকারীরা। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। খুলনা চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর অংশ ঝুঁকি নিয়ে
ধীর গতিতে যাচ্ছে পণ্য বোঝাই একের পর এক ভারী যান। শরীয়তপুর অংশের ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিতে অপচয় হয় সময়, নষ্ট হয় যানবাহনের যন্ত্রাংশ। টায়ার বাস্ট হয়ে যায়, গিয়ারে ট্রাবল করে, ডিফারেন্সিয়াল ভাঙে চলে যায়, যেহেতু আমাদের এই গাড়িগুলো ভারী গাড়ি। সমস্ত রাস্তায় ডাইনে বামে গাড়ি পাড়া পড়ে যায়, এমনকি মানুষের গৃহস্থ ফসলও নষ্ট হইতেছে গা, আর মানুষও নষ্ট হইতেছে গা একমাত্র ধুলার জন্য। দূরত্ব কম হওয়ার পাশাপাশি নানা সুবিধা পাওয়ায় চট্টগ্রামের সাথে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগে এই পথ বেছে নেয় চালক ও যাত্রীরা। গুরুত্ব বিবেচনায় সড়কটি মজবুত ও সরলীকরণের মাধ্যমে 4 লেন সম্প্রসারণে ২০১৯ সালে প্রকল্প নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, কিন্তু ৫ বছরেও জমি বুঝে না পাওয়ায় কাজ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। টেন্ডার বাতিল হয় ২ দফা। বর্তমানে শরীয়তপুর চাঁদপুর অংশের ২৯ কিলোমিটার বেহাল সড়কে প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। আর যানবাহনের ধীরগতির কারণে ঘটে ডাকাতি ও ছিনতাই, বাধাগ্রস্ত হয় পণ্য পরিবহন। গাড়ির ড্যামারেজ তো আছেই, তবে প্রোডাক্ট মনে করেন এদিক ওদিক পড়ে যায়, ঔষধ ভাঙে, টাইম মতন গাড়ি নিয়ে যাইতে পারি না। এক হলো, দ্বিতীয় কথা গাড়ি ডাইনে বাই কাই খায়, যাত্রীরা ভোগান্তিতে পড়ে, গাড়িতে অনেক টাইমে ব্যথা পায়। এই রাস্তার যে পরিস্থিতি তাতে মনে করেন জীবন শেষ, গাড়ি শেষ, ভাঙ্গে চুরে সব শেষ। এই যে আমরা যাই তখনকার জীবন হাতে নিয়ে আতঙ্কের সাথে আমাদের যাইতে হয়। দুর্বল লোক যদি ওঠে তারপর চলাই মুশকিল বা বইয়া থাই মুশকিল। ৫ বছর পার হলেও টাকা বুঝে পাননি জমির মালিকরা। এমন অবস্থায় প্রকল্পের অনিশ্চয়তায় উদ্বিগ্ন তারা। নোটিশও দেয় না, আমাদের টাকাও দেয় না, রাত পহলে জমিনের দাম বাড়তেছে, আর আমাকে তো আর বেশি দিব না। জমি বিক্রিও করতে পারতেছি না অন্য কোথাও, আর বিদেশ যাইতে পারতেছি না। চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়ায় অনিশ্চয়তায় প্রকল্প সংশ্লিষ্টরা। তবে সব জটিলতা কাটিয়ে সড়ক নির্মাণের কাজ অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। একটি অনিশ্চয়তা আছে, বাদ হওয়ার ব্যাপারে আসলে আমরা বলতে পারবো না। এটি আসলে আমাদের মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমাদের সেই অনুযায়ী আমাদের করতে হবে। এটা বন্ধ হয়ে যাওয়ার ওরকম কোনো কারণ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এটা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, কর্তৃপক্ষকে আমরা সেই বিষয়টি অনুরোধ করব। 4টি প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় প্রায় ৮৬০ কোটি টাকা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন পরিবেশ ও ছাড় পোকা সহ বিভিন্ন পোকামাকড়ে অতিষ্ঠ রোগীরা। চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ সুস্থ হতে এসে উল্টো অসুস্থ হয়ে ফিরছেন তারা। বিস্তারিত থাকছে হুমায়ুন কবিরের প্রতিবেদনে। ধামরাই উপজেলার 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ড, খসে পড়ছে ছাদের প্লাস্টার, বেহাল রোগীর বিছানা। সেবা নিতে এসে ছাড়পোকা সহ পোকামাকড়ের উপদ্রবে অতিষ্ঠ রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ অস্বাস্থ্যকর, ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে মহিলা ও পুরুষ ওয়ার্ডের শয্যা। অপরিচ্ছন্ন মলিন বিছানার চাদরেই থাকছেন রোগীরা। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি ফ্লোরে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সহ সবকিছুতেই পড়েছে ধুলোর স্তর। চিকিৎসা সেবা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। আর কামড়ে আমরা বিরক্ত হয়ে গেছি। এখানে সেবা নিতে এসে নিজে রোগী হয়ে যায়। নোংরা বা চাদর ধোয়া না, ময়লা টয়লা, তো আমাদের আসল নাকি পরিস্থিতির শিকার আসতেই হয়। চিকিৎসা তো এরকম ভাবে পাচ্ছি না, তাতে বরঞ্চ রোগী অসুস্থ হয়ে বাড়ি ফেরা লাগবে যা দেখতেছি। এসব অনিয়মের ব্যাপারে কিছুই জানেন না উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। তার দাবি এটি জেলার শ্রেষ্ঠ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, যেখান থেকে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। বেড কিন্তু কখনোই আপনার খালি থাকছে না। এক বেড থেকে মানুষজন চলে গেলে কিন্তু সাথে সাথে আরেকজন রোগী চলে আসছে। সার্ভিসের ব্যাপারে ধামরাই হাসপাতাল একদম 100% তাদের দেওয়ার চেষ্টা করে। অস্বাস্থ্যকর আর অপরিচ্ছন্ন পরিবেশের কারণেই কাঙ্ক্ষিত সেবা না পেয়েই ফিরতে হচ্ছে অনেক রোগীকেই। কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ তাদের। এখন ধামরাই। পৌষের শেষে শীতের দাপট বাড়ছে, কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ দেখা যাচ্ছে। তীব্র শীতে সবচেয়ে দুর্ভোগী দিন মজুর ও শ্রমজীবীরা। বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না এবং পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লুৎফর রহমান। শুরুতে যাব মেহেরপুরে। মুন্না, জানাবেন যে শীতের তীব্রতা কতটা অনুভূত হচ্ছে, আজকে মেহেরপুরের তাপমাত্রা কত এবং নিম্ন আয়ের মানুষের কি পরিস্থিতি?
শাফিন, আপনাকে আমি জানিয়ে রাখি মেহেরপুরে পৌষের শেষেও কিন্তু শীতের দাপট এখনো কমেনি। আমি যদি আজকের কথা বলি, আজ সকাল 6টায় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকের চাইতে কিছুটা বাড়লেও শীতের তীব্রতা কিন্তু একেবারেই কমেনি। আমি এই যে দাঁড়িয়ে আছি, প্রচন্ড শীত কিন্তু অনুভূত হচ্ছে। এর পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া কিন্তু জনজীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। এর ফলে সবচাইতে বেশি বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা দিনমজুর, নিম্ন আয়ের মানুষ, যারা ইজি বাইক চালক, রিক্সা চালক বা ভ্যান চালক, এরা কিন্তু এক ধরনের বিপাকের মধ্যে পড়ে গেছে। তার কারণ প্রথমত অতিরিক্ত শীতের কারণে শীত নিবারণের মতো তাদের কাছে ভালো কোনো পোশাক নাই। আবার অতিরিক্ত শীতের কারণে এরা কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না। আমি যদি আপনাকে আজকের কথা বলি, আমি সকাল 6:30টার সময় এখানে এসেছি। এখানে কিন্তু অনেক উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দিনমজুররা কিন্তু এখানে আসে। এখানে অনেক মানুষ কিন্তু দেখি, কিন্তু আজকে সেভাবে কিন্তু মানুষের যে আনাগোনা সেটা কিন্তু আমরা দেখছি না। তাই অনেকে এখনো পর্যন্ত কিন্তু কাজ পায়নি, যার কারণে তারা কিন্তু এক ধরনের দুর্ভোগের মধ্যে পড়ে যাচ্ছে। আবার আমি যদি আরেকটু আপনাকে জানিয়ে রাখি, দ্রব্যমূল্যের দাম কিন্তু বাড়ছে, সেই সাথে তাদের ইনকামের পরিধি কিন্তু কমে যাচ্ছে, শীতের কারণে কাজ করতে পারছে না। এতে করে তাদের বিপদ কিন্তু আরো বাড়ছে। আবার বছরের প্রথম দিকে অনেকের সন্তানদের স্কুলে পাঠাতে হচ্ছে, অনেকের বই খাতা কিনতে হচ্ছে বা স্কুল ড্রেস বানাতে হচ্ছে। বাড়তি খরচ কিন্তু জানুয়ারি মাস জুড়েই থাকে প্রতিটা অভিভাবকদের, কিন্তু ইনকাম কমে যাওয়ার ফলে তারা কিন্তু এক ধরনের বিপাকের মধ্যে পড়ে যাচ্ছে। আবার আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখন কিন্তু মেহেরপুরে বোরো মৌসুম চলছে, বোরো ধান লাগানোর সময় চলছে, কিন্তু সময় চললেও অতিরিক্ত শীতের ফলে কিন্তু অনেকে পানিতে নেমে, কাদার মধ্যে নেমে কাজ করতে চায় না, যার ফলে বড় চাষিরাও কিন্তু এক ধরনের বিপাকের মধ্যে পড়ে গেছে। শাফিন, এই ছিল আমার কাছে শীতে শ্রমজীবীদের সর্বশেষ পরিস্থিতি। এবারে যাব হিমালয়ের পাদদেশে পঞ্চগড়ে। লুৎফর, জানাবেন যে কুয়াশার কতটা দেখা যাচ্ছে, এছাড়া যান চলাচলে কোনো ধরনের বাধাগ্রস্ত হচ্ছে কিনা এই কুয়াশার জন্য, এবং সাধারণ মানুষের কি অবস্থা? শাফিন, এবার মধ্যপোষ থেকে কিন্তু শীতের তীব্রতা মূলত উত্তরের এই জেলায় বাড়তে থাকে। তবে কিন্তু আমরা যে শীতের যে মূল চিত্র এবং পৌষের যে শীতের তীব্রতা, সেই যে ধরন, সেটি কিন্তু মূলত আমরা দেখেছি যে বদলেছে। এবং গত কয়েকদিনের যে শীতের তীব্র আমরা দেখছি, কুয়াশার পরিমাণ কিন্তু কমেছে এবং তাপমাত্রা কিন্তু বেশ ওঠানামা করছে। গতকাল পঞ্চগড় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড় সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 13.9 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়েছে। তবে শীতের যে তীব্রতা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেশ থাকছে এবং উত্তরে যে হাওয়া, সেটি কিন্তু এই জনপদের উপর দিয়ে বয়েছে, এবং ওই উত্তরে হাওয়ার জন্যই কিন্তু শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। তবে পৌষের যে শীত, পৌষ মাঘের যে শীত বলা হয়, যে শীতের তীব্রতা থাকে, সেটি কিন্তু এবার বেশ ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। কারণ সকালেই সূর্যের দেখা মিলছে এবং সূর্যের দেখা মেলার পরেই কিন্তু এই জনপদের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং ক্রমান্বয়ে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে। আমরা দেখেছি বিকেল নাগাদ কিন্তু তাপমাত্রা পৌঁছে যায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই কারণে কিন্তু শীতের যে তীব্রতা এবং সন্ধ্যা এবং দিনের যে তাপমাত্রার যে ব্যবধান, সেটি কিন্তু বেশ বেড়েছে। তবে আমরা দেখেছি যে এই সন্ধ্যা সকালে যে শীতের তীব্রতা, এর কারণে কিন্তু পঞ্চগড়ের শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষরা দুর্ভোগে পড়েছেন। অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন বলে আমরা দেখেছি। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত জেলায় 45,000 শীতবস্ত্র তারা বিতরণ করেছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি, এই শীতেই পঞ্চগড়ে তেমন কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান না থাকায় পঞ্চগড়ের বিরাট অংশের শ্রমজীবী মানুষরা দুর্ভোগে পারেন। তারা এই সময়টাতে কিন্তু খুব একটা কাজ পান না। আমরা দেখেছি পঞ্চগড়ের যে জায়গাটিতে শ্রমজীবী মানুষরা সকালে কাজের জন্য অপেক্ষা করেন, সেখানে কিন্তু তারা কাজ না পেয়ে অনেকে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন। আর শীতের তীব্রতা বাড়ায় আবহাওয়া পরিবর্তন জনিত কারণে কিন্তু হাসপাতালগুলোতে যে রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধরা কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। আজ এই মুহূর্তে কিন্তু চারপাশে কোনো কুয়াশা নেই, তবে হালকা ঠান্ডা বাতাস রয়েছে। তো শাফিন, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। সহকর্মী লুৎফর রহমান পঞ্চগড় থেকে। এর আগে মুজাহিদ আল মুন্না মেহেরপুর থেকে জানাচ্ছিলেন শীতের তীব্রতা নিয়ে।
এখন সকালে একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন এখন সকাল। এজেন্সি প্রতি 1000 কোটা বহাল রেখে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় রোববার সৌদি আরবের জেদ্দায় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কনফারেন্স হলে এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। দুদেশের মধ্যে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরা মন্ত্রী তাওফিক বিন ফাউজান আল রাবিয়া এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষে হজ পরিচালনা করেন এ জাতীয় ট্রাভেলস সংখ্যা 750টি। হজ কেন্দ্রিক যাবতীয় কার্যক্রম 14 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে বলেও সময় বেঁধে দিয়েছে সৌদি আরব। এবং হাজিদের দাবি দেওয়া আদায়ের জন্য আমাদের চেষ্টার কমতি নাই, কিন্তু এটা তো সৌদি গভর্নমেন্টের উপর নির্ভরশীল। কোটা তো আমরা বাড়াতে কমাতে পারি না। 14 ফেব্রুয়ারি পরে হজের কোনো কার্যক্রম অ্যাকসেপ্টেবল হবে না। ওনারা বলেন এরপরে যদি কোনো বিপর্যয় ঘটে সৌদি কর্তৃপক্ষের দায়ভার নেবেন না, এভাবে চিঠি দিয়েছেন। এই যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে হজ কেন্দ্রিক, এগুলো 14 ফেব্রুয়ারির ভিতরে সুসম্পন্ন করতে হবে, আমরা এটা এগ্রি করেছি। প্রতি শীতেই হাঁসের মাংসের চাহিদা বাড়ে। সারা বছর কম বেশি বিক্রি হলেও শীতে ছোট থেকে অভিজাত রেস্তোরাঁয় বিক্রি বাড়ে কয়েক গুণ। চাহিদা বিবেচনায় দিন দিন রাজশাহীতে বাড়ছে হাঁস পালনের আগ্রহ। আর এসব প্রান্তিক খামারিদের পর্যাপ্ত প্রণোদনা ও প্রশিক্ষণ সহায়তা দিয়ে উদ্বুদ্ধ করছে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়। বিস্তারিত থাকছে মাসুমা আক্তারের প্রতিবেদনে। গনগনে উনুনে চলছে হাঁসের মাংসের রান্না। কয়েক ধাপে তাতে মেশানো বিশেষ মশলার মিশেলে যা হয়ে উঠছে কালো বর্ণের লোভনীয় স্বাদের হাঁসের কালাভুনা। এভাবেই ক্রেতাদের আতিথেয়তায় সকাল থেকে দুপুর পর্যন্ত হাঁসের মাংস রান্না ও বিক্রি ঘিরে জমে ওঠে রাজশাহীর মরমরিয়া বাজারের দোকানগুলোর বেচাকেনা। শুরুতে দুই একটি দোকান থাকলেও ক্রেতাদের চাহিদায় বড় হয়েছে এখানকার ব্যবসায়িক পরিধি, বেড়েছে দোকানের সংখ্যা। সারা বছর কম বেশি বিক্রি হলেও শীত মৌসুমে এখানকার দোকানগুলোতে হাঁসের মাংসের বিক্রি বাড়ে কয়েক গুণ। এক একটি দোকানে দৈনিক মাংস বিক্রি হয় 40 থেকে প্রায় 80,000 টাকা পর্যন্ত। ছুটির দিনগুলোতে যা বেড়ে হয় দ্বিগুণ। শীতের টাইমে বেশি হাঁস বদকের মাংস চলে। শীতের টাইমে হাঁস বদকের মাংস গায়ে তেল থাকে এবং মাংসটা খাইতে ভালো লাগে। যেহেতু গ্রাম অঞ্চল, এখানে মানুষ গ্রাম দেখতেও আসে, আবার একটু রিল্যাক্সে খাবে এই জন্যও আসে। হাঁসের মাংস চাহিদাটা একটু বেশি হয়, ঠান্ডা আবহাওয়া, গরম গরম হাঁসের মাংস একটু ঠান্ডার সময় বেশি আর কি সেল হয়। প্রতিদিনই এই হাঁসের কালাভুনার স্বাদ নিতে রাজশাহীর পবা উপজেলার মরমরিয়া বাজারে আসেন হাজারো ভোজন রসিক মানুষ। শুধু রাজশাহী ও এর আশেপাশে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা ক্রেতারাও ভিড় করেন এখানে। চাপাই থেকে এসেছি, আর এখানে আসার কারণ মূলত হাঁসের মাংস খাওয়ার জন্য। এই মরমরিয়া হাঁসের মাংস এবং পাতি হাঁস মাংসের জন্য বিখ্যাত। মাঝে মাঝে এসে খাওয়া দাওয়া করি, কারণ ভালো লাগে, এই কারণে এখানে আসা। বছর জুড়ে হাঁসের মাংসের চাহিদা ভালো থাকায় প্রান্তিক জনপদে বাড়ছে হাঁস পালনের আগ্রহ। তাই রাজশাহীর বিভিন্ন উপজেলায় দিন দিন বাড়ছে হাঁসের খামারের সংখ্যা। তাতে গেল বছরগুলোতে উৎপাদন বাড়ার পাশাপাশি বড় হয়েছে বাজার। মোহনপুরের বিল এলাকায় হাঁস পালনে তাই গড়ে উঠেছে ছোট বড় প্রায় 60টিরও বেশি খামার। এখন হাঁসের দামটা বেশি হয়েছে, আগে ছিল 300, এখন হচ্ছে 500-600। মাংসের জন্য যেগুলো পাড়া হাঁস, সেই হাঁসগুলো আমরা অবশ্য মূলত বিক্রি করে দিচ্ছি। আর যেগুলো আমাদের মাদি হাঁস আছে সেগুলোতে ডিম পাড়ার জন্য আমরা রাখছি। ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছি এবং বাচ্চার চাহিদা এখানে ব্যাপক। আমি বাচ্চা চাহিদা অনুযায়ী দিতেই পাচ্ছি না। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, দিন দিন জলাশয় কমে যাওয়ায় কমেছে হাঁসের প্রাকৃতিক খাদ্য ভাণ্ডার। তবে আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের হাঁস পালনে প্রান্তিক খামারিদের প্রণোদনা ও প্রশিক্ষণ সহায়তার আশ্বাস তাদের। সমিতির মাধ্যমে তাদেরকে আমরা উৎসাহিত করতেছি হাঁস চাষে, এবং হাঁস চাষটা কিভাবে হবে, হাঁস পালন কিভাবে করবে, কখন ভ্যাকসিন করবে, হাঁসের যেন রোগ ব্যাধি না হয়, হাঁসকে কি খাদ্য খাওয়াবে,
সার্বিকভাবে তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। রাজশাহী জেলার 9টি উপজেলায় ছোট বড় হাঁসের খামার রয়েছে 942টি। আর এসব খামার থেকে উৎপাদিত প্রায় 8 লাখের বেশি হাঁস পূরণ করছে স্থানীয় বাজারের ডিম ও মাংসের চাহিদা। মাসুম আক্তার, এখন রাজশাহী। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। লাভজনক হওয়ায় ধান চাষ কমিয়ে আলু চাষে ঝুঁকছেন নাটোরের চলনবিলের কৃষকরা। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় এবারও বেড়েছে আবাদ। এদিকে আলুর শীতজনিত রোগবালাই দমনে কৃষককে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। বিস্তীর্ণ চলনবিল জুড়েই এমন দৃশ্য, দু চোখ যেদিকে যাবে চোখে পড়বে আলু ক্ষেত। চলনবিলের সিংড়া উপজেলার নিঙ্গন এলাকার কৃষক মোস্তফা আলী। একসময় ধান চাষ করতেন তিনি। ধানের তুলনায় লাভজনক হওয়ায় কয়েক বছর ধরে আলু চাষকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আলুতে লাভ বেশি, আলুতে ফলন বেশি, আলুতে বেশি পাওয়া যায়। আলু তুলে আবার বাদাম লাগালে এবারে বাদামে দাম একটা ইন্টারেস্ট আছে বেশি, বাদামে খরচ কম। আলুর এই খরচ দিয়ে বাদাম এমনি হয়ে যায়। একসময় চলনবিলের এসব জমিতে বড় আবাদ করতেন কৃষকরা, কিন্তু এই বড় আবাদে বারবার লোকসান খাওয়ার পরে কৃষকরা আলু চাষে ঝুঁকেছেন। গত বছরের তুলনায় এবছরও বৃদ্ধি পেয়েছে আলু আবাদ। এখন চলনবিলে বড় ধানের বদলে আলু চাষ করছেন কৃষকরা যেটি বলছে, আলু চাষ লাভজনক হওয়ায় তারা ধানের বদলে আলুকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আলুর খরচ বেশি হলেও দাম বেশি, মনে করেন যে 70 টাকা কেজি বা ওই আপনার 1200-1300 টাকা মন কৃষকই পাচ্ছে। আলু করে তারপর ধান চাইতে যাই হোক 10 মণ হইলেও 10 মণ হবি, যদি 15 না 15 মণ হবি। আলুটা এক্সেস হয়ে গেল। ধান করলে এক আবাদ, আলু করলে দুটা, বাদাম এবং আলু। এই কারণে আমরা আলু চাষ করছি। গত বছরের তুলনায় 60 হেক্টর জমিতে বেড়েছে আলুর আবাদ। রোগবালাই নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। ধানের পাশাপাশি এবার আলুর একটা বাম্পার ফলন হচ্ছে এবং আমরা আশা করছি এতে করে ধানের ফলনে কোনো হ্যাম্পার হবে না, বরং আমাদের ধান যে পরিমাণ উৎপাদন হয় চলনবিলে সেই পরিমাণ ধানও উৎপাদন হবে। তো এই ব্যাপারে আমরা আমাদের অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ মাঠে উপস্থিত থেকে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে। এবছর শুধু চলনবিল থেকেই উৎপাদন হবে ৬,৯৩০ টন আলু, যার বর্তমান বাজার মূল্য অন্তত ২৮ কোটি টাকা। মাহবুব হোসেন, এখন নাটোর। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। এবারে দেশের বাইরের খবর। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির হুমকিতে শঙ্কায় আছে চীন থেকে শুরু করে গোটা ইউরোপ, এমনকি প্রতিবেশী কানাডা, মেক্সিকো। অর্থনীতিবিদদের মতে বিদেশি পণ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করলে বিশ্বব্যাপী দাম বাড়বে নিত্যপণ্যের। এদিকে মূল্যবৃদ্ধির শঙ্কায় আগে থেকেই পণ্য মজুত করতে শুরু করেছে মার্কিন ভোক্তা ও ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। So we lose 300,000 people a year to drugs entering from Mexico. And if they don't stop this poison from flooding into our country, and they can stop it by not accepting it from China, and I'm doing the same thing with China, we're going to tariff the hell out of them. ক্ষমতায় বসার আগেই একের পর এক হুমকি দিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক দেশ ও অঞ্চল দখল থেকে শুরু করে বিদেশি পণ্যে বিশাল অঙ্কের শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন অর্থনীতিকে ঢেলে সাজাতে চান ট্রাম্প। মার্কিন পণ্য ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করতে যাচ্ছেন রিপাবলিকান এই নেতা। ট্রাম্পের এমন উদ্যোগে এরই মধ্যে শঙ্কায় পড়েছেন চীন, কানাডা, মেক্সিকো সহ ইউরোপীয় ইউনিয়নের ভোক্তা ও ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্পের শুল্ক নীতিতে বিশ্বব্যাপী বাড়তে পারে পণ্যের দাম। For the US economy, exports are important but not that important in driving growth, as is the case for most other countries.
So a trade war based on tariff escalation would hurt other countries a great deal more than the US. ট্রাম্প বিশ্বব্যাপী আমদানি পণ্যে 10% এবং চীনা পণ্যের উপর 60% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এছাড়া কানাডা ও মেক্সিকান পণ্যের উপর আমদানি শুল্ক হবে 25%। বিশেষজ্ঞদের মতে এতে মুক্ত বাণিজ্য বাধার মুখে পড়বে এবং বাড়বে উৎপাদন খরচ। Sectors that would be hit the hardest if we place 60% tariffs on China would certainly at the top of the list would be electronics. Simply because they were lightly taxed in the first round and the amount that we import from China is so large. এদিকে ট্রাম্পের এমন পদক্ষেপে মার্কিন ব্যবসায়ীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের খেলনার বাজারের সিংহভাগ আমদানি নির্ভর। শুল্কারোপে ধস নামবে এই খাতে। বেশিরভাগ মার্কিন নাগরিকদের মতেও শুল্কারোপে জিনিসের দাম বাড়বে। তবে কিছু ব্যবসায়ী বলছেন এতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে, লাভের মুখ দেখবে মার্কিন কোম্পানিগুলো। If 60% will happen, that is a major devastating to the industry. What is 10 billion going to shrink down to 9 billion with retaliatory tariffs? I don't think so. We have much greater opportunity to increase our share of the US market through tariffs. ইউ সহ মার্কিন বাণিজ্যিক অংশীদারদের সব পণ্যের উপর 10 থেকে 20% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে অর্থনৈতিক দুর্দশার মুখে পড়তে পারে ইউরোপ। ইউরোপিয়ানদের মতে এতে পণ্যের দাম বাড়বে বহুগুণ। Je pense que les impacts seraient assez grands et que Trump est dans sa politique de America First. Je pense que ça va contribuer à la hausse des prix et déjà que la vie... Je pense que l'Europe doit s'affirmer vis-à-vis des États-Unis. এদিকে মেক্সিকো বলছে যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। মেক্সিকান অর্থমন্ত্রীর মতে ট্রাম্পের শুল্ক নীতিতে খোদ মার্কিন অর্থনীতি বিপাকে পড়বে। Y al final no hubo ni aranceles ni tratado, porque encontramos una salida. Yo les garantizo que la vamos a encontrar, porque tenemos las ventajas estructurales. অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্পের শুল্ক পরিকল্পনায় বাড়বে মুদ্রাস্ফীতি, এমনকি পণ্য সরবরাহে বাধা সৃষ্টির মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন হবে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। তানভীর জানি, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে নামছে কানাডা, যা মোকাবিলায় কানাডাকে সহায়তার ঘোষণা দিয়েছে চীন। অভিযোগ উঠেছে অটোয়ার রাজনীতিতে মার্কিন হস্তক্ষেপের। এই অবস্থায় সংকট উত্তরণে নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। I intend to resign as party leader, as prime minister. লিবারেল পার্টিকে 12 বছর নেতৃত্ব দেওয়ার পর গেল সপ্তাহে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে অবসান হচ্ছে তার 10 বছরের শাসনের। অর্থনৈতিক সংকট, আবাসন আর অভিবাসন নীতির কারণেই জনপ্রিয়তা হারান 53 বছর বয়সী এই নেতা। পাশাপাশি অভিযোগ উঠেছে কানাডার রাজনীতিতে বিদেশি শক্তির হস্তক্ষেপের, যা নিয়ে তদন্তও চলছে। পদত্যাগের পর উত্তরসূরি নির্বাচনের লড়াই হতে যাচ্ছে। 3 থেকে 4 জনের নাম শোনা গেলেও এগিয়ে আছেন 2 জন। টপ কন্টেন্ডার হিসাবে এখন পর্যন্ত আলোচনায় আছেন সাবেক ফাইন্যান্স মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তার সঙ্গে আছেন ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি এবং ব্রিটিশ কলাম্বিয়ার সাবেক প্রিমিয়ার ক্রিস্টি ক্লার্ক। কদিনের মধ্যেই জানা যাবে চূড়ান্ত নাম। মার্চে নতুন প্রধানমন্ত্রী পার্লামেন্টে ফেরার আগে ঘোষণা হতে পারে আগাম নির্বাচনের তারিখও। আগামী 9 মার্চ লিবারেল পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করবেন। তার আগে 23শে জানুয়ারির মধ্যে যারা পার্টির নেতা হতে চান তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রত্যেক প্রার্থীকে নমিনেশন ফি হিসাবে মনোনয়নপত্রের সঙ্গে $3.5 লাখ জমা দিতে হবে। Canada and the United States, that would really be something. গেল বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর কানাডা নিয়ে একের পর এক মন্তব্যে দুই দেশের সম্পর্কে এখন শীতলতা বিরাজ করছে। শুল্কের বিষয়টি নিয়ে বাণিজ্য যুদ্ধের শঙ্কা প্রবল। এক্ষেত্রে পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। নতুন প্রধানমন্ত্রী এসে প্রতিবেশীর সঙ্গে জটিলতার সুরাহা করতে না পারলে সংকট হবে আরও ঘনীভূত। Because
what you're hearing today. যেই প্রধানমন্ত্রী হন না কেন তার থাকবে সমৃদ্ধ অর্থনৈতিক জ্ঞান। আলোচনায় থাকা 59 বছর বয়সী মার্ক কার্নি ছিলেন ব্যাংক অফ কানাডার গভর্নর। তিনি ব্যাংক অফ ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছেন। একসময় ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে গোপনে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন জাস্টিন ট্রুডো। আরেক গুরুত্বপূর্ণ প্রার্থী 56 বছর বয়সী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড টরন্টোয় দ্য গ্লোব অ্যান্ড মেইলের সম্পাদক ছিলেন। নিউ ইয়র্ক সিটিতে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসে যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছিলেন রয়টার্স ডিজিটালের সম্পাদক। দ্য ওয়াশিংটন পোস্ট এবং দ্য ইকোনমিস্টের হয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সংবাদের পেছনে ছুটেছেন বহু দেশে। ক্রিস্টিয়ার জন্ম ও বেড়ে ওঠা আলবার্টায়। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন এখন সকাল। এবার এই খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে জায়গা না পাওয়ায় আক্ষেপ নেই লিটন দাসের। নিজের কাজটাই করে যেতে চান, পারফর্ম করতে চান নিয়মিত। ম্যাচের পর সংবাদ সম্মেলনে জানান অফ ফর্ম কাটিয়ে ফর্মে ফেরায় খুশি তিনি। তবে আপাতত বিপিএল নিয়েই ভাবতে চান আর উন্নতি করতে চান নিজের খেলায়। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। রেকর্ড গড়া সেঞ্চুরিতে স্বমহিমায় পুরনো রূপে লিটন মাঠে ঝুলেছেন সুপ্ত আগ্নেয়গিরির মতো। 22 গজে চালচলনে ছিলেন নীরব সাগর। তবে রাজশাহীর বোলারদের বিপক্ষে ব্যাটটা চালিয়েছেন নির্মমভাবে। লিটনের কাছে প্রশ্ন ছিল, তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকার ক্ষোভটা ব্যাট হাতেই ঝেড়েছেন? চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই। এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল। শুধু নট অনলি মি, যে কারে খেলাবেন এটা সম্পূর্ণ তাদের একটা কল। সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারতেছিলাম না এতদিন। আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম, কিভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স। লিটনের ব্যাট হাসলে হাসে বাংলাদেশ। তবে লম্বা সময় লিটনের ব্যাটে ছিল না রানের দেখা। কিন্তু কেন, কি কারণে রানের দেখা ছিল না? বাট নিজের কাছেও একটা অনেক বড় প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলতেছি কিনা। আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেট ইমপ্রুভ করা দরকার। আমার যদি ক্রিকেট ইমপ্রুভ করতে পারি, অবভিয়াসলি আমি পারফরমেন্স করলে মানুষ আমাকে ভালোবাসবে। হঠাৎ করে ফর্ম ফিরে পাননি লিটন। সমালোচনার আড়ালে নিজের দুর্বলতা খুঁজে বের করতে কাজ করে গেছেন, করেছেন কঠোর পরিশ্রম। আর সেখানে পরিবারের মানসিক সমর্থনের পাশাপাশি লিটনকে অনুশীলনে টেকনিক্যালি হেল্প করেছেন দীর্ঘদিন এলকেডির সাথে কাজ করা টিম বয় শাহিন। শাহিনের কথাটা যদি আমি বলি, অবশ্যই সে একটা ধরেন এই টিমে কাজ করতেছে যে আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য। বাট সে লাস্ট 3 বছরের মতন বা 4 বছরের মতন কুমিল্লার সাথে ছিল। সে আমার খেলাটাও দেখছে। জিনিসটা এমন না যে কোনো বয় দেখে যে সে খেলা বুঝবে না। যারা কন্টিনিউ প্র্যাকটিস করায় তারাও কিন্তু ছোট ছোট ইনফরমেশন দিতে পারে। তো আমার কাছে মনে হয়েছে ও ওইটুক ক্যাপাবল যে একটা ব্যাটসম্যানের কোথায় মিস্টেক হইতেছে বা কি হচ্ছে। খুব সহজ ভঙ্গিতে কথাগুলো বললেও লিটন জানেন ফিরতে হলে ধারাবাহিক পারফর্ম করার বিকল্প নেই। আরিফুল ইসলাম সাহাব, এখন সিলেট। শেষ করব এখন সকাল, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার সুযোগ। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সহসা বিশ্ববিদ্যালয় তারাই আসলে নির্ধারণ করতে পারবে। সরকারের পক্ষ থেকে একটা কমন দিক নির্দেশনা থাকলে আমার মনে হয় যে এটা 3-4 মাসের মধ্যে সবগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। নীতিমালা সংশোধন করতে সর্বোচ্চ 1 মাস লাগতে পারে, আর 1-2 মাসের মধ্যে ইশতেহার ঘোষণা করে নির্বাচনটাও করা সম্ভব। চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা গাড়ি উঠছে নিলামে। তালিকায় সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার সহ 90 গাড়ি। ট্রাম্পের শুল্ক নীতির হুমকির শঙ্কায় কানাডা ও মেক্সিকো সহ গোটা ইউরোপ। বিশ্বব্যাপী বাড়বে পণ্যের দাম। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।